কত পার্সেন্ট লোক সুস্থ আছে আমাদের দেশে? কোটি কোটি টাকা খরচ করা হয় জাস্ট একটা উপাদান আমি খাবারে দিব এবং একটা বাইটে আপনার ওটার প্রতি অ্যাডিকশন ক্রিয়েট হবে। আপনার কোনো বিনোদনের জায়গা নেই এবং আপনার ক্ষুধা লাগলে আপনি খান না, আপনি বেসিক্যালি বিনোদনের জন্য খান এবং আপনি সিম্পলি প্রোডাক্ট ভাই, আর কিচ্ছু না। আমার কাছে কেন জানি মনে হয় যে ক্রাইমটা মানুষ জেনে শুনেই করে। রুট অনেক গভীর এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে শেষ হয় না। মানসিক রোগটা তো হঠাৎ করে হয় না, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং খুব শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। মা আয়েশা কেন হচ্ছে গিয়ে হার্বাল মেডিসিন নিয়ে কাজ করলো এবং কেন নবীজি তালবিনা খেতে বললেন এবং বিভিন্ন অ্যাসপেক্টে ওনার আশেপাশে ডিপ্রেশন এনজাইটির বিভিন্ন হিস্ট্রি আছে এবং উনি ফুড ব্যবহার করছেন। আমি অন্তত 100-র উপরে মেয়ের গল্প জানি বা মেয়েদের গল্প জানি যাদের হাতের এখান থেকে পর্যন্ত ব্লেড দিয়ে কাটা। একটা কাপল যেখানে একজন হাজবেন্ড পরকিয়া করছেন, একজন স্ত্রী খুব সাফার করছেন, আমি ওয়াইফকে সাজেশন দিলাম আপনিও আরেকটা পরকিয়া শুরু করেন, আপনার হাজবেন্ড আর ফিরবে না। সো এটা কি জাস্টিফাইড কোনো সাজেশন? সে বলছে যে আমি আমার ওয়াইফের দ্বারা কোনো না কোনোভাবে ব্ল্যাকমেইলের শিকার। ছেলেরা ওয়ার্স্ট ভিকটিম ভাইয়া, এবং ওরা আসলে একটা ট্র্যাপে থাকে। সে যদি থানাতেও যায়, সে যদি লিগ্যাল কোনো স্টেপও নেয়, তখন ছেলেটার দিকে সোসাইটি আবার প্রশ্ন করে। আমার কাছে মনে হয় এটা একটা জাতীয় সমস্যা। আমাদের কোনো শান্তি নাই, আমাদের কোনো ফ্যামিলি নাই। আমরা বাবা মাকে দোষ দিই, আমরা আমাদের পার্টনারকে দোষ দিই, বাচ্চাকে দোষ দিই, সবাই দোষী। আমি বাদে বাকি সবাই কেমন জানি। একমাত্র আমি ঠিক, বাকি সবার প্রবলেম। ডক্টর মুনমুন জাহান, তিনি হচ্ছেন কনসালটেন্ট নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট, লাইফ স্প্রিং লিমিটেড। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঠিক এই অনুষ্ঠানটা ধারণ করার মুহূর্তে বেশ কয়েকটি ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে সবচাইতে ভালো যদি আড্ডা দেওয়া যায় তাহলে আপনার সাথেই আমার দেওয়া উচিত। যেমন আমি বলতে পারি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু রাইট নাও। এবং শুধু এটা না, আমরা যেটা দেখলাম যে সুস্থভাবে যদি কেউ একজনকে বিয়ে করতে চান এবং সেটা যদি দ্বিতীয় বা তৃতীয় নম্বর বিয়ে হয়ে যায়, সেটা নিয়েও মানুষের প্রচণ্ড রকমের মতামত। এছাড়া আমরা আরও বেশ কিছু বিষয় দেখেছি যে কারো ব্যক্তিগত বিষয়কে এক্সপোজ করে দেয়া, তিনি ইনফ্লুয়েন্সার হোক বা অন্যান্য যেই মাধ্যমেই কাজ করুন না কেন, এগুলোতে এক ধরনের পাশবিক আনন্দও অনেকে পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অস্থির অবস্থা। বেসিক্যালি আমাদের ভিতরে প্রচণ্ড রকম একটা অস্থিরতা কাজ করে এবং আমরা আসলে কেউ মানসিকভাবে স্থির না এবং আমরা কেউ না আসলে যে প্রপার যে শান্তিটা এটা আমাদের ভিতরে নেই। আমরা অনবরত সবাই শান্তি খুঁজছি এবং আমার ভেতরে ডিপ ডাউন ইনসাইড এটা মনে হয় যে আমি তো ভালো নেই। সোশ্যাল মিডিয়াতে আপনি যখন আপনার একটা লাক্সারিয়াস, একটা লেভিশ লাইফ দেখাচ্ছেন, একটা অ্যাডভেঞ্চারাস থ্রিলিং লাইফ দেখাচ্ছেন, আমি দেখি ভ্লগগুলা, আমার ভালো লাগে, বাট ডিপ ডাউন ইনসাইড যেই দিন আমি একটু দেখি যে আরে এইখানে তো ঝামেলা আছে, আপনি যে শব্দটা ব্যবহার করলেন যে একটা পাশবিক আনন্দ, কিছু ক্ষেত্রে নিজের ইগো স্যাটিসফাইড হয় যে শুধু আমি একাই কষ্টে নেই, সেও কষ্টে আছে, শুধু আমি আসলে একাই খারাপ না, এই মানুষটাও খারাপ, কারণ বেসিক্যালি আমি তো জানি আমি কেমন মানুষটা। পাশাপাশি ওই যে একটা আনন্দ যে আরেকটা মানুষ পড়ে যাচ্ছে, এবং এ কারণে যে আমরা সামগ্রিকভাবে অসম্ভব অস্থির। এবং আসলে আমরা কেন এত অস্থির? কারণ আমরা আসলে না অনবরত পালিয়ে বেড়াচ্ছি, নিজের কাছ থেকে পালিয়ে বেড়াই। আমরা 5টা মিনিট মোবাইল ছেড়ে বসতে পারি না, আমার নিজের চিন্তা আমাকে তাড়া করে ফেলে, আমি আমার নিজের সাথে বসতে পারি না। সো আমি যখন অলওয়েজ এরকম দৌড়ে বেড়াচ্ছি, তাহলে আমি কি করব? আমি তো সব জায়গায় অস্থিরতাই খুঁজবো এবং যে যত বাজেভাবে পড়বে ওটা দেখে আমার তত একটা ভালো লাগা কাজ করবে। আর যেটা আমাদের সবচেয়ে এখন খুব খারাপ লাগে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা হয়তো ভাই আপনিও ফিল করে থাকবেন, যে আমি বাদে বাকি সবাই কেমন জানি, খুবই কেমন জানি। মানে এই একটা কথা দিয়েই আপনি পুরো অস্থিরতাটা বুঝতে পারবেন যে আমরা একটা সেলফ লাভ, সেলফ নার্সিসিজমের দিকে যাচ্ছি এবং একটা অস্থিরতার ভিতরে। কিন্তু মূল সমস্যাটা আমাদের ভিতরে শান্তি নেই, আমাদের কোনো লাইফে মোরাল কম্পাস নেই, আমাদের লাইফে কোনো পারপাস নেই, এবং আমরা নিজেদেরকে যে একটু রেজিলিয়েন্ট হিসেবে তৈরি করব, একটু কষ্টের ভেতর দিয়ে যেতে চাইবো, এটাতে আমরা কিছুতেই মানতে নারাজ। কোনো একটা মানুষের খুব খারাপ মোমেন্ট দেখে আমি খুব মজা পাচ্ছি, সেটা নিয়ে ফেসবুকে হোক বা যে কোনো জায়গাতেই হোক না কেন আমি লিখতে পছন্দ করছি, আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। এবং আমি পরবর্তীতে ওয়েট করছি কান্না কার বের হয় সেটার জন্য। এবং এই যে কন্টিনিউয়াসলি আমি নেগেটিভ জিনিসগুলো এক্সারসাইজ করে যাচ্ছি, যে দিন শেষে আসলে এটা পার্সোনাল লাইফে কি ইফেক্ট তৈরি করে, এটা কি কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে?
এটার সায়েন্টিফিক এভিডেন্স ভাইয়া যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমার লাইফে তো কোনো পারপাস নাই এবং আমি তো পারপাসলেস ঘুরে বেড়াচ্ছি এবং আমার ভিতরে কোনো শান্তি নাই, কোনো স্থিরতা নাই। সো সায়েন্টিফিক এভিডেন্সে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে এফেক্টটা আমাদের থাকে, আমাদের মনোযোগ কমে যাচ্ছে, আমাদের অস্থিরতা বাড়ছে এবং আমরা কন্টিনিউয়াস স্টিমুলেশন খুঁজি। যদি আমরা আরও সায়েন্টিফিকলি বলি, আমরা ডোপামিন রাশ খুঁজতে থাকি, কন্টিনিউয়াস ডোপামিন একটা রাশের ভিতরে থাকতে হবে। বেসিক্যালি আপনি আমাকে আগে এতটুকুতে যে ডোপামিন রাশটা দিতে পারতেন, ওইটুকুতে আমার হয় না, আরও এক্সাইটিং থ্রিলিং ইভেন্ট লাগবে আমার, তখন আমার আর একটু বেশি ডোপামিন রাশ লাগবে সেই সেম ইভেন্ট আসার জন্য। এটা তো ভাই একটা অ্যাডিকশন আমি বলবো। একেবারে টু দ্য পয়েন্টে যদি আসতে চাই, নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট এই বিষয়টা আসলে কি আমাদেরকে যদি একটু বলতেন, নিউট্রিশনের সাথে সাইকিয়াট্রির আসলে কি সম্পর্ক? সাইকিয়াট্রিকে যখন আমি বেস করে আগাচ্ছিলাম, ফিটনেসের পার্টটা এটা আমার সবসময় খুব ভালো লাগতো এবং সাইকিয়াট্রি পড়তে গিয়ে হঠাৎ করে দেখলাম আরে মাথার সাথে তো পেটের একটা সম্পর্ক আছে। কারণ আমরা বলছি যে সেরোটোনিন আমার ব্রেনে কাজ করো, তৈরি হয় কোথায়? পেটে তৈরি হয়। তাহলে আমি খাবারের মাধ্যমে কেন পাবো না? এবং আরও জিনিসটা কীভাবে আমাকে স্ট্রাইক করলো, সবাই মোটা দাগে বলে ডিপ্রেশন বলে কিছু নাই, এংজাইটি বলে কিছু নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে এগুলো নাকি কেটে সব চলে যায়। তখন আমার কাছে মনে হলো আসলে ডিপ্রেশন এংজাইটি কিছু নাই, তাইলে নবীজি কেন দোয়া শিখাইলো? আরও ইন্টারেস্টিং ব্যাপার, তাইলে মা আয়েশা কেন হচ্ছে গিয়ে হার্বাল মেডিসিন নিয়ে কাজ করলো এবং কেন নবীজি তালবিনা খেতে বললেন, এবং বিভিন্ন অ্যাসপেক্টে ওনার আশেপাশে ডিপ্রেশন এংজাইটির বিভিন্ন হিস্ট্রি আছে এবং উনি ফুড ব্যবহার করছেন, মানে হার্বাল পার্টগুলা, কালো জিরা নিয়ে বলেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো তার মানে খাবারের সাথে এটা নিশ্চয়ই রিলেশন আছে। এবং ইন্টারন্যাশনালি যখন জিনিসগুলো পড়াশোনা শুরু করলাম বা প্রফেসরদের সাথে কানেক্ট করলাম, ইন্টারেস্টিংলি বলতেছে যে হ্যাঁ ফুড হ্যাবিট চেঞ্জ করলে তো তুমি তোমার যে সাইকিয়াট্রিক যে পার্টটা, একটা মানুষকে তুমি হেল্প করতে পারো। কারণ আজকাল মানুষ ওষুধ খেতে চায় না। ইনফ্যাক্ট আল্লাহ মাফ করুক, আমারই যখন অসুস্থতা হয় আমার ওষুধ খেতে ভালো লাগে না। সো আমি কেন তাহলে এই পার্টটা আমি আনবো না? সো দেন আমি অ্যাকচুয়ালি নিউট্রিশন নিয়ে পড়াশোনা স্টার্টটা করলাম এবং দেখলাম এই সেক্টরটার সাথে আমার সাইকিয়াট্রির যে ফিল্ডটা আমি যদি মেলাতে চাই, আমি একটা পেশেন্টকে যদি পুশ করতে পারি অ্যামেজিং চেঞ্জ পাবো আমি। কারণ একটা জিনিস কি, আমি যদি বলি ভাইয়া, মানে এই সেক্টরটা নিয়ে কথা বলতে গেলে আমি থামতে পারি না। আমরা যে এখন যে লাইফটা লিড করি, স্ট্রিট ফুড, সন্ধ্যার দিকে যদি বের হন আপনি সব জায়গায় দেখবেন স্ট্রিট ফুড খাচ্ছে সবাই, আলহামদুলিল্লাহ সবাই বাসার সুন্দর মানে হাইজিন মেনটেন করে খাচ্ছে, কিন্তু তেলে যেটা ভাজা হচ্ছে, এক তেলে কয়বার ভাজা হচ্ছে? ফ্রেঞ্চ ফ্রাইটা আপনি যখন মুখে নিবেন, ওই যে একটা পোড়া তেল বা একটা ভাজার উপরে ভাজা, বা চিকেন ফ্রাইটা আপনি মুখে নিচ্ছেন একটা ভাজার উপরে ভাজা, আপনি কিন্তু একটা টেস্ট পাবেন। বা কেএফসি বিএফসিতে আমি নামগুলো বলে ফেললাম, বাট শুধু এটা না, প্রত্যেকটা মানে ফুড মানে খাবারগুলোতে এই যে ভাজা হচ্ছে, সস দেওয়া হচ্ছে, মায়োনিজ দেওয়া হচ্ছে, টেস্টি করার জন্য এত এত জিনিস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা আমাদের প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড। এবং এটা কি করে, এটার সাথে সাথে আমার পেটের যে গাট ব্যাকটেরিয়া যেটা হেলদি, ওটাকে আনহেলদি করে ফেলে এবং এটা আমার ব্রেনের সাথে কানেক্টেড। এবং আমার ব্রেনে যেটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, আমার ব্রেনে বর্তমানে আস্তে আস্তে ডিপ্রেশন, এংজাইটি বা এডিএইচডি বা ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, এগুলো কেন বাড়ছে? আমাদের ফুডের সাথে কানেক্টেড। কারণ আমাদের লাইফস্টাইল অসম্ভব আনহেলদি, আমাদের খাবার এত এলোমেলো, এত অগোছালো। আমরা যদি জাস্ট নর্মাল আমাদের যে পুরনো ভাত মাছের যে বাঙালিটা, ইনফ্যাক্ট আমি যখন আমার থিসিস করছিলাম আমার সুপারভাইজার আমাকে বলছিল যে তুমি কেন মেডিটেরেনিয়ান ডায়েট করছো, তোমার বাংলাদেশের ছোট মাছের ডায়েটের উপরে করো না, তোমার বাংলাদেশের ডায়েট কত ভালো। আমি তো তখন লজ্জায় বলতে পারি না আমার ডায়েট তো বদলাই গেছে এখন। তারপরও মানে এই যে এই জিনিসগুলো, যে বাংলাদেশের যে আসল যে ফুড হ্যাবিট, ওইটাই যদি আমরা ফেরত যাই, এনশিয়েন্ট যে চর্চাটা, আমাদের রান্নাঘরের জন্য আমরা এখনো ডিপ্রেশনে পড়ি না। আমাদের রান্নাঘরে এত সুন্দর সুন্দর স্পাইসেস এবং হার্বস আছে যেটা কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনকে বুস্ট করে। একদিক থেকে আমরা আস্তে আস্তে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছি, যেটা আমার ডিমেনশিয়া, ডিপ্রেশন, এংজাইটি নিয়ে আসছে। আর যারা আমরা আঁকড়ে রাখছি আমাদের ওই রান্নাঘরটাকে, ওরা আমরা ভালো থাকছি। এবং এই জন্যই আমি মানে আমার তখন মনে হলো যে নিউট্রিশনাল সাইকিয়াট্রি জিনিসটা আসলে অ্যামেজিং। এবং আসলেই আমি যাদেরকে, রোগীদেরকে একটু ফ্যামিলিয়াল সাপোর্ট নিয়ে পুশ করতে পারি, তারা চেঞ্জ পায়। আমার কাছে কেন জানি মনে হয় যে ক্রাইমটা মানুষ জেনে শুনেই করে। এবং ধরেন ও যে স্ট্রিট ফুডটা যে ভালো না, এটা তো জানে, তারপরেও ঠিক আছে খাচ্ছি, তারপরেও ক্ষুধা লেগেছে, মজা পাচ্ছি তো খাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এবং এটা যে অনেক সময় দেখা যায় না যে ব্যাকটেরিয়ার কথাটা আপনি বললেন না, পেটের মধ্যে যেটা নষ্ট হয়ে গেলে এটা শরীরে ক্ষতি করছে, এটা যদি মানুষ চোখের সামনে দেখতে পেত তাহলে হয়তো মানুষ কিছুটা সচেতন হতো। মানুষ দেখে না, সচেতন হয় না। আপনি স্মোকিংয়ের কথা ধরেন না কেন, সিগারেট, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে কি ধরনের কত বড় ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা জানি প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। আপনার কি মনে হয়, মানে ইটস কাইন্ড অফ ডিলিউশন আমার কাছে মনে হয় যে না, লাইক কথাও কেউ বলে যাবে, কেউ ফলো করবে, কেউ ফলো করবে না, কেউ ফ্রাস্ট্রেটেড হবে, কেউ হবে না,
মানে ইটস আ কাইন্ড অফ প্রসেস, এবং এগুলো এক্সিস্ট করবে দুনিয়ার শেষ দিন পর্যন্ত। এবং এটা আমি বলবো এটা ভাই বিজনেস, এটা সিম্পলি বিজনেস, এবং আপনি সিম্পলি প্রোডাক্ট ভাই, আর কিচ্ছু না। আমি যেটা বললাম যে আপনি যখন আউট অফ দ্য বক্স দেখবেন, আপনি মানুষগুলাকে না ব্লেম দিতে পারবেন না। আপনার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয় জাস্ট একটা উপাদান আমি খাবারে দিব, এবং একটা বাইটে আপনার ওটার প্রতি অ্যাডিকশন ক্রিয়েট হবে। আপনি ভাবছেন আপনার কন্ট্রোল, এটা আপনার কন্ট্রোল নেই, আপনার কোনো বিনোদনের জায়গা নেই, এবং আপনার ক্ষুধা লাগলে আপনি খান না, আপনি বেসিকলি বিনোদনের জন্য খান, আপনার মন ভালো করার জন্য খান, আপনার এংজাইটি দূর করার জন্য খান। সো এই পুরো প্রসেসটা একটা বিজনেস ভাইয়া, এবং এখানে আমি ওয়ার্স সাফারার। আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল আমরা দেখি যে আমরা ঘন্টার পর ঘন্টা ডেস্কটপের সামনে বসে আছি, 8 ঘন্টা 9 ঘন্টা বসছি আমরা অফিস জব করে, এবং নট অনলি দ্যাট, বাসায় গিয়ে আমরা টেলিভিশনের সামনেই বসে থাকি, মোবাইল হাতে থাকলে তো কোনো কথাই নেই, সেটা নিয়েই পড়ে থাকি। আপনার এত কিছু করার দরকার নাই, লাইফকে এত হেক্টিক করার দরকার নেই। আপনি সিম্পলি যেটা করেন, আপনি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, আমি সবার আগে যেটা বলবো, মোবাইলটা সরান। আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট বলবো আপনি মোবাইলটা সরান। যদি মোবাইলটা আপনি সরাতে পারেন, নিজেকে বোর হতে দেন, আপনার স্লিপ হ্যাবিটটা দেখবেন আপনি সুন্দর একেবারে একটা স্কেডিউলে আসবে। মোস্ট কমপ্লিকেট, মোস্ট টাফ, এক্স্যাক্টলি, ভয়ঙ্কর টাফ। কিন্তু এই জিনিসটাই ভাইয়া, এটাই অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে কষ্টকর। এবং এটা যদি সরাতে পারি, আপনি দেখবেন আপনার না আর কোনো কিছু, আচ্ছা আমাকে ঠিক মতো খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপরে মানুষের সাথে হেসে কথা বলতে হবে, এগুলো আপনার প্যারা লাগবে না তখন। আমি জাস্ট আপনাকে একটা জায়গায় বসে যে আপনি রাত 8টা থেকে সকাল 8টা মোবাইলটা সরান, আপনি জাস্ট ঘুমটা ঘুমান। এবং এর ফলে যেটা হবে ভাইয়া, কেন আমি এই কথাটাই বললাম, আর কিচ্ছু না, কারণ দেখেন আপনি যখন রাতে ঘুমাবেন, তার মানে আপনি রাতে কিছু খাওয়া দাওয়া করেন নাই, এবং আপনি যখন রাতে ঘুমোতে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে স্থির হচ্ছেন, আপনি আপনার নিজের চিন্তাগুলো আপনার কাছে আসতেছে, আপনি ওদেরকে চিনতে পারতেছেন, এবং ধীরে ধীরে ওটা কিভাবে ম্যানেজ করবেন ওটা নিয়ে আপনি কিন্তু কাজ করা শুরু করবেন, এবং না পারতে বাধ্য হয়ে আপনি ওগুলার সাথে থাকা স্টার্ট করবেন। এবং আস্তে আস্তে করে কি হচ্ছে, আপনার সকাল 8টায় যখন আপনি মোবাইলটা পাবেন, তখন একটা জিনিস অদ্ভুতভাবে খেয়াল করবেন, একটা ফ্রেশ ঘুমের পরে আপনার এখন ক্ষুধা লাগছে, আপনার কিছু খেতে ইচ্ছা করছে। একটা ফ্রেশ ঘুমের পরে আপনার মনে হবে যে আরে আজকের দিনটা তো খুব সুন্দর, যাই একটু হেঁটে আসি, বা খুব স্ট্যামিনা, খুব এনার্জি পাচ্ছি, আরে আজকে যাই তো মার সাথে একটু কথা বলি, বা একটু আমার হাজব্যান্ড বা একটু বাচ্চার সাথে কথা বলি, স্বামীর সাথে কথা বলি, অফিসে গিয়েও একটা এনার্জির সাথে আমি কাজ করতে পারছি। সো আমি অলওয়েজ বলি, আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, আপনি কিছু ঠিক করতে চান, আপনি শুরু করবেন রাত থেকে, আপনি সকাল থেকে শুরু করেন না, আপনি জাস্ট আপনার ঘুমটা ঠিক করেন, এবং তখনই আপনি দেখবেন আপনার মিষ্টির ক্রেভিং কমে যাচ্ছে, আপনি তখন দেখবেন হাবিজাবি খেতে ইচ্ছা করে না, আপনি তখনই দেখবেন যে আরে আমি তো আমার নিজের সেলফ কন্ট্রোল খুব ভালো হয়ে গেল। সো এই একটা ফর্মুলা আমি বলি যে আপনি জাস্ট এই মোবাইলটা সরান এবং রাতের ঘুমটা ঠিক করেন। যদি আপনার ঘুম আসতে না চায়, আপনি দয়া করে আপনি যে কোনো ডক্টরের সাথে বসেন, অথবা আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে একটা অ্যাসেসমেন্ট সেশন নেন, কি সমস্যা ওইটা ডিল করেন, আপনার ঘুমটা আপনি ঠিক করেন। ঘুমটা ঠিক করার পরে তারপরে আপনি আস্তে আস্তে করে আপনার ফুড হ্যাবিটে আপনি আসেন, এবং তখন আসলে যে জিনিসটা সকাল 8টা থেকে রাত 8টা একই ওই জায়গাটাতেই, রাত 8টা পরে কিছু খেন না, দিনে 3 বার খান, আপনার একটু পরপর খাওয়ার দরকার নাই, খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়ার দরকার নেই, দিনে 3 বার খান। একটা ওই যে বললাম রান্নাঘরে ফেরত আসেন, কষ্ট হলেও রান্নাঘরে ফেরত আসেন এবং ওই খাবারটা খান, এবং আপনি নিজেই দেখেন আপনি মোবাইলটা যখন রাত 8টার পরে আর ব্যবহার করছেন না, আপনার কিন্তু হিউম্যান কানেকশনের টাইম বেড়ে গেছে। কি করবেন একা একা বসে বসে, ওর সাথে একটু গল্প করি, মনটা ভালো, তারপরে অফিসে কাজ করে ভালো লাগছে, আপনার একটা লাইফ সেট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সোশ্যাল মিডিয়াতে যাদের হয়তো ওই ব্যাকগ্রাউন্ডটা নাই, তিনি হয়তো MBBS ডক্টর নন, বা ডেফিনেটলি আপনাদের মতো একাডেমিক্যালি পড়াশোনাও করেননি, কিন্তু দু একটা ট্রেনিং করে আসতেছে, মাইন্ড সেশন ট্রেনিং বা এরকম হয়তো দেশের ভিতরে অনলাইনে করছে, করার পরে সে কাইন্ড অফ কাউন্সিলিং দিচ্ছেন, এবং এটা নিয়ে এটা থেকে পেশেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি বলবেন আপনি? এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যদি সাইকোলজিস্ট যারা আছেন, যে ওনারা ভার্সিটি থেকে সুন্দর করে সাইকোলজির উপরে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আসছেন বা সাইকিয়াট্রির উপরে আসছেন, হ্যাঁ আমরা ডেফিনেটলি এই ফিল্ডে কাজ করতে পারি। আবার অনেকে যেটা হচ্ছে যে ওনারা হয়তো আস্তে আস্তে করে মাইন্ডফুলনেস নিয়ে কাজ করছেন, অনেকে আপনি যেটা বলছেন যে ট্রেনিং করে আসছেন, সো উনি যদি ওই ফিল্ডটাতেই থাকে যেটাতে উনি ট্রেনিং করে এসেছেন, ইটস ওকে ফাইন। কিন্তু আমার প্রবলেমটা ওখানে যে লেটস সে আমি
অ্যাকচুয়ালি হয়তো একটু ভালো কথা বলতে পারছি, হ্যাঁ, বা আমার কাছে মনে হচ্ছে, বা আমি তো আমার ফ্যামিলিতে বেশ ভালো কাউন্সেলিং করি, দেন আমি তো কাউন্সিলর হিসেবে আসতে পারি। আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা হিস্ট্রি বলি যে মানে একটা কাপল যেখানে একজন হাজব্যান্ড পরকিয়া করছেন, একজন স্ত্রী খুব সাফার করছেন, তাকে যদি আমি এরকম সাজেশন দেই হাজব্যান্ডকে যে দেখেন আপনি যখন বাসায় ঢুকবেন মোবাইল সম্পূর্ণ ক্লিয়ার করে ঢুকবেন যাতে আপনার ওয়াইফ বুঝতে না পারে, এবং আমি ওয়াইফকে সাজেশন দিলাম আপনিও একটা পরকিয়া শুরু করেন, আপনার হাজব্যান্ড আর ফিরবে না। সো এটা কি জাস্টিফাইড কোনো সাজেশন? এই কাপলটাকে অ্যাকচুয়ালি এই হেল্পের জন্য আমার আপনার কাছে আসলো? সো আমি বেসিক্যালি এই কথাগুলো বলছি যে যারা জাস্ট ওই ফেম সিকের জন্য বেসিক্যালি আসলে ট্রেনিং ওরকম করেনও নাই, বা করলেও অ্যাকচুয়ালি উনি ওনার ফিলোসফি প্রিচ করছেন যেটা কমপ্লিটলি আনহেলদি, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় ম্যানিপুলেট করে ফেলে পেশেন্টকে, অন্যভাবে পেশেন্টের কাছ থেকে কিছু সুবিধা নেন। এই জায়গাটাতে আমরা যেন যখন মানে এই ট্রিটমেন্টটা নিতে যাব একটু যেন সচেতন থাকি। আমরা এটা একটু স্টাডি করার ট্রাই করবো যে আমি আসলে কার কাছে যাচ্ছি এবং বেসিক্যালি ওনার ফিলোসফির সাথে আমার ফিলোসফিটা যাচ্ছে কিনা। আমি যেহেতু অনেক মানুষের ইন্টারভিউ করেছি, আমি অন্তত 100-র উপরে এরকম মেয়ের গল্প জানি বা মেয়েদের গল্প জানি যাদের হাতের এখান থেকে পর্যন্ত ব্লেড দিয়ে কাটা, ইউ নো দ্যাট। বাট আমি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট পাইনি সাইকোলজির বা যারা চর্চা করেন বা যারা সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করেন তাদের কাছ থেকে, যেটা কেন হয়। এবং আমার কাছে মনে হয় এটা একটা জাতীয় সমস্যা। ভাই এটা তো কন্টেন্ট আছে আমার নিজেরই তো। সো বাইরে আমি দেখি নাই, মানে আমি দেখি নাই, তাহলে সরি টু সে আমি কোনো ছেলের দেখিনি আজ পর্যন্ত। আচ্ছা, এবং এটা কিন্তু একটা গ্রেট মার্ক সাইকোলজির, যে কেন একটা মেয়ের এখান থেকে এ পর্যন্ত কাটা। এবং সবচেয়ে বড় সমস্যা হয় বিয়ের পরে সে সেটা হাইড করতে পারে না, দেখা গেল ওই পার্সনের সাথে হয়তো বিয়ে হয়নি। কিন্তু আমি অনেকে প্রশ্ন করেছি, আচ্ছা এটা কাটেন কেন? তো বলছে কাটলে তখন আরাম লাগে, মনে হয় শরীর থেকে ব্লাড বের হয়ে গেলে একটা আরাম লাগে। একজন দুজনের প্রবলেম হলে ইটস ওকে, তাহলে ফিমেল হরমোনের মধ্যে এমন কিছু আছে কিনা যেটার সাথে এই কাটাকাটির একটা সম্পর্ক আছে? মানে ইটস ভেরি ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। না ভাই এটা নট অনলি দ্যাট, আপনি এবার এই জায়গাটা থেকে যদি আমি একটু ব্ল্যাকমেইলের জায়গাতে যাই, কনজুগাল লাইফে যেটা হয়, আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন যে এটা মেয়েদের সাইড থেকেই বেশি আসে। কিছু একটা হলেই ঘুমের ওষুধ খেয়ে ফেলা, কিছু একটা হলেই দড়ি ঝুলিয়ে দেয়া, কিছু একটা হলেই সুইসাইড করে ফেলবে। এটা প্রেমের সম্পর্কেও হয়, বিবাহিত জীবনও হয়। এবং অপর পক্ষকে অলওয়েজ খুব থ্রেটেনিং অবস্থায় রাখা, যে ভাই যেভাবেই হোক নিজের মান সম্মান বাঁচানোর জন্য হলেও এটা মেনে নেয়া, অন্যায় আবদার মেনে নেয়া। এই জিনিসগুলো কি কাইন্ড অফ হরমোনাল কোনো ব্যাপার স্যাপার আছে যেটার দ্বারা মেয়েরা এটা খুব ন্যাচারালি করে যান? ফার্স্ট অফ অল ভাই আপনি যেটা বলছেন ডেলিবারেট সেলফ হার্মের যে কথাটা বলছেন, যেটা হচ্ছে যে সেলফ হার্ম করতে থাকে, হ্যাঁ, এবং এটাতে ভাইয়া যেটা হয় ছেলেরাও করে, ছেলেদেরটাও আসলে দেখা যায় যে ওরা অন্যভাবে ডেলিবারেট সেলফ হার্মগুলো করে। মেয়েদের প্যাটার্নটা এই কাটমার্কগুলো থাকে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু থাকে ভাই, আমি এটা আবারও বলছি। এবং এখানে যেটা হয় কিছু ক্ষেত্রে কিছু কাটমার্ক দেখবেন খুব ডিপার না, খুব সুপারফিশিয়াল, যেগুলো থাকে অ্যাটেনশন সিকিং এর জন্য। একটু আমি বললাম না যে সব ছেলে মাত্রই নার্সিসিস্ট, মেয়েরাই অ্যাটেনশন সিকার। হ্যাঁ, মেয়েদের কিছু ক্ষেত্রে, আমি সবার বলবো না, বাট অ্যাটেনশন সিকিং একটা মানে অস্ত্র থাকে তাদের, যে কিছু হলে কেঁদে দিচ্ছে বা আমি কিন্তু এটা করে ফেললাম। হ্যাঁ, এটা একটা কিছু টেন্ডেন্সি থাকে, বাট এটাকে আমি হরমোনাল বলবো না। এবং আলটিমেটলি একটা জিনিস কি, যে আমাদের মেয়েদের ভিতরে আমরা প্রচুর পরিমাণে ইনসিকিউরড, এবং আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ইমোশনটাকে আমরা এক্সপ্রেস করব, মানে এই কাটাকাটি বিষয়টা কিন্তু আমাদের সাউথ এশিয়ান কন্টিনেন্টেই বেশি হচ্ছে নাকি দেশের বাইরে? বাইরের কান্ট্রিতে। এবং এটা তো কিছু ক্ষেত্রে ভাইয়া বর্তমানে স্টেটাস কিউ বাচ্চাদের ভিতরে, টিনেজদের ভিতরে, যে আমার ফ্রেন্ড কাটছে, ওর কিছু ভালো লাগে না, ও খুব লোনলি ডিপ্রেস থাকে, সো আমি একটু কেটে দেখি তো কেমন লাগে। এটা কিন্তু শুধু আউট অফ ডিপ্রেশন না, আউট অফ ব্ল্যাকমেইল না, এটা অনেক সময় ওরা আউট অফ কিউরিয়াসিটি এটা করে, যে ও কেটেছে দেখেছি ভালো লেগেছে, আমারও রাগ উঠছে, সো আমি একটু দেখি তো করে কেমন লাগে। এবং বাচ্চাদের কিন্তু এই যে পিয়ার প্রেশার বা টিনেজারদের ভিতরে এইটা কিন্তু ট্রেন্ড হয়ে যায় অনেক সময় ভাইয়া। সো এটা শুধু এটার মানে রুটটা অনেক গভীরে, আমি যেটা বললাম না ভাইয়া, যে রুট অনেক গভীরে, এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে শেষ হয় না। আরেকটা বিষয় যেটা আসছিল যে ব্ল্যাকমেইলিং, ইটস আ কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং, কারণ আপনার অপর পার্টনার যদি খুব সিরিয়াস হয়, সে যদি এই বিষয়গুলো না বুঝতে পারে, দেন এই একটা বিষয় তো তার মধ্যে ভয় ঢুকে যাবে। আর ভয় আর লাভ দুটো জিনিস তো পাশাপাশি এক্সিস্ট করে না। এবং এই ক্ষেত্রে আমি অলওয়েজ যেটা বলি যে ফার্স্ট অফ অল আপনি যদি দেখেন উনি ছেলে হোক মেয়ে হোক যেই হোক আপনাকে ব্ল্যাকমেইল করছে যে উনি এরকম আত্মহত্যা করবেন বা এরকম সিভিয়ার কিছু করবেন, বাট আপনি ওনার সাথে আর থাকতে পারছেন না, বা ওনার আচরণ খুব ডেঞ্জারাস রিস্কি, আপনি ওনার ফ্যামিলিকে ইনফর্ম করেন। কেউ হয় না অনেক সময় না, আমি বলছি যে ভাই আপনি ওনার ফ্যামিলিকে ইনফর্ম করবেন, আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন, দেন আপনি আস্তে আপনার যে দায়িত্ব পালন করে আপনি এটা করেছেন, দেন আপনি স্টেপ ব্যাক করবেন। কারণ কি একটা জিনিস ভাইয়া, আমি একজন অ্যাডাল্ট, আমার ইমোশন কন্ট্রোলের রেসপন্সিবিলিটি আমার।
কখনোই এটা আপনার না। আপনি আমাকে ভালো রাখতে পারবেন না। একটা হেলদি রিলেশনশিপ ওটাই হবে, তোমার প্রবলেম তোমার, আমার প্রবলেম আমার, বাট আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে আমার শোল্ডার দিব, আমার কান দিব, আমি জাস্ট তোমার সাথে সাথে হাঁটছি। কখনো কখনো হয় কি এই মানসিক অসুস্থতার জন্য রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার এক ফ্রেন্ডের ঘটনা, সে বলছে যে আমি আমার ওয়াইফের দ্বারা কোনো রকমভাবে ব্ল্যাকমেইলের শিকার। ফাইন, ও ব্ল্যাকমেইলের শিকার এবং ও জানে যে কোনোভাবে একটা অন্যায় আবদার মেনে নিয়ে তাকে সংসার করতে হচ্ছে বা যে কোনোভাবে তাকে স্টে করতে হচ্ছে। এখন এটা থেকে সে বের হতে গেলে আপনি যে প্রসেসগুলোর কথা বললেন, আমি যদি সেটা ধরে ধরেই বলি, সে যদি থানাতে যায়, থানাতে পুরুষের জায়গা থেকে তেমন কোনো স্টেপ বাংলাদেশে, এটা তো ভাই আপনি অন্য সেক্টরে It's a very যাচ্ছেন, interesting. ছেলে মেয়ে এবং ছেলেরা ভাইয়া এখানে অসম্ভব রকমের ওয়ার্স সাফারার, এবং আপনি এটা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আপনি যেই বলতে চাইবেন যে ছেলেরা সাফার করছে এবং ছেলেরা সাফার করে, সবাই তেরে আসবে। হ্যাঁ, পুরুষ মানুষ কিভাবে এবং সাফার নট অনলি দ্যাট, করে ভাইয়া। আপনি যখন বললেন যে ধরেন তাকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তারের কাছে নিয়ে না, যাবেন, এটা আপনি করতে পারবেন এবং না। তখন আপনি এটা পারছেন না পার্টনারকে নিয়ে যেতে, কারণ Exactly. পার্টনার মনে করছে ইটস আ কাইন্ড অফ ডকুমেন্ট, সে এটা দিয়ে অনেক কিছু করে ফেলবে। এক্স্যাক্টলি ভাইয়া। সো সেটাও সে পারছে না। সো ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ। ছেলেরা এখানে আসলে সাফার করে এবং ছেলেরা ওয়ার্স্ট ভিকটিম ভাইয়া, এবং ওরা আসলে একটা ট্র্যাপে থাকে। আপনি একটা জিনিস দেখেন, বর্তমানে ছেলেদের জন্য বিয়ে করার চেয়েও, সরি টু সে, এখানে আমাকে অনেকে অনেক কিছু বলতে পারে, বিয়ে করার চেয়েও ছেলেদের জন্য মানে জাস্ট হচ্ছে গিয়ে সাইড কিক রাখা অথবা হচ্ছে গিয়ে জাস্ট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকা, ওই অশান্তি, যেগুলো কিন্তু অনেক সহজ করে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। কারণ আপনি যে বিয়ে করতে যাবেন, আপনি দেখেন মানে ছেলেরা কিন্তু এটাই বলছে, আমি যে বিয়ে করতে যাব, এত ইমোশনাল ড্রামা কেমনে নিব, অফিস সামলাবো না ড্রামা সামলাবো, এই চেজিং বা এই যে খুশি করা, এটা আমি কেমনে করবো। আচ্ছা আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে এই যে সাফার করতেছি, না বাবা মাকে বুঝাতে পারতেছি, অফিসের ফ্রেন্ডদেরও কাউকে কিছু বলতে পারি না, বললে বলবে কিসের পুরুষ মানুষ হয়েছে তুমি। ইন্টারেস্টিং ফ্যাক্ট মুভমেন্ট, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরেন কোনো কারণে মেয়েটা বুঝে গেল যে লাইক আমাদের হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যেটা চলতেছে ইজ ভেরি পপুলার, যে বুঝে গেল যে ফাইন ও হচ্ছে পপুলার, ওকে ফাইনালি আঘাত কোথায় করতে হবে। আমি বলছি না হু ইজ রাইট আর হু ইজ রং, কারণ দিন শেষে আপনার ওই প্রথম কথাটাই হয়তো বা সঠিক, যে সিম্প্যাথিক ক্রোনোলজিক্যালি বা যদি ব্যালেন্স থাকে মেয়ের দিকেই যায়, এবং সে তো বুঝবে যে সিম্প্যাথিটা আমার দিকে আসবে। সো ফাইনালি সে ব্রাস্ট আউট করলো সোশ্যাল মিডিয়াতে গিয়ে, এবং যেটা হলো যে ওই ছেলেটা সারাটা জীবনের জন্য মার্ক বা প্রশ্নবোধক একটা চিহ্নের মধ্যে পড়ে গেল। মানে এবং ছেলেটা কখনো ভয়েস রেইজও করতে পারে না। সে যদি থানাতেও যায়, সে যদি লিগ্যাল কোনো স্টেপও নেয়, তখন ছেলেটার দিকে সোসাইটি আবার প্রশ্ন করে যে মানে এটা তো একটা বিশাল মাইন্ডসেট, একটা বিশাল গেম, এবং সামহাও একটা সমাজের যখন এই ডোমিনেন্সি পাওয়ারটাকে একেবারে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হয়, তখন তো সোসাইটির ব্যাকবোনটাই শেষ হয়ে যায়। এবং এটার এন্ড অফ দ্য রেজাল্ট আসলে কি? এন্ড অফ দ্য রেজাল্ট ভাইয়া এই যে সংসার নাই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে, আপনি নিচে পড়ে গেলে আমার পাশবিক আনন্দ হচ্ছে, এবং আমি আমার নিজের ভিতরে কোনো শান্তি নাই, আমি শান্তি খুঁজে বেড়াচ্ছি, এবং আমি এই যে কোথাও আমি স্থির না, আজকে 2 দিন ওই দিন 2 দিন, বা এথিক্সের জায়গাটাকে গোড়াতেই যেটা ভেঙে দেওয়ার দরকার সেটা খুব সূক্ষ্মভাবে ভেঙে দেওয়া হচ্ছে। আসলেই তো এখানে আপনি যখন দেখবেন যে মানে ধর্ম তো আসলে এত কঠিন কিছু না ভাইয়া। ইনফ্যাক্ট আমরা আসলে দেখেন এই যে এত প্রশ্ন করি কেন যে এই জিনিসটা কি এটা আসলে করা উচিত কিনা, কারণ ডিপ ডাউন ইনসাইড আপনি জানেন এটা করা উচিত না, এটা আপনার উইজডম বা আপনার হিকমা আপনাকে বলতেছে, বাট ওই যে আপনার মনে একটু করি না কি হবে, একটু করি না কি হবে, ওই যে ওটা করতে করতেই তো আপনি সব কিছু ভাঙছেন, এবং আপনার কোনো মোরাল কম্পাস নাই। আপনার বর্তমানে আমরা বলি কি, আমরা হচ্ছে গিয়ে মানে যেটা আমাদের পূর্ব সমাজ বলে আসছে যেগুলো ভালোর জন্য, আমরা ওইটা ফলো করব না, আমরা আল্লাহকে ফলো করি না, বাট আমরা তো ইবাদত করি, আমরা পূজা করি। কিসের পূজা করি? আমরা নিজের ইচ্ছা, নিজের ফ্রি উইলের পূজা করি, এবং ওই ফ্রি উইলের পূজা করা বা ইবাদত করতে গিয়ে আমরা কি করছি? আমাদের কোনো শান্তি নাই, আমাদের কোনো ফ্যামিলি নাই, আমরা বাবা মাকে দোষ দিই, আমরা আমাদের পার্টনারকে দোষ দিই, বাচ্চাকে দোষ দিই, সবাই দোষী, একমাত্র আমি ঠিক। একমাত্র আমি ঠিক, বাকি সবার প্রবলেম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার সম্পর্কে আমরা জানতে চাই, লাইক আপনার বেড়ে ওঠা, কোথায় বেড়ে উঠেছেন, আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। আমার বাবা ট্রান্সফারের চাকরি ছিল, তো এই জন্য আসলে ইন্টারেস্টিংলি 2 বছর করে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে। পরবর্তীতে ঢাকায় আসার পরে একেবারে আমরা ক্লাস 2 থেকে এখানেই বেড়ে ওঠা। ওকে, সো আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা মা, বড় বোন আছেন, আর আমি, এখন আমার 2 মেয়ে আর আমার হাজবেন্ড আছে। বিউটিফুল। পড়াশোনাটা কোথায় হয়েছে? আমার ক্লাস 2 থেকে ঢাকায় আসার পর থেকে আস্তে আস্তে করে
ওই যে একটা গ্যাপ ছিল, বিভিন্ন জায়গায় স্কুল চেঞ্জ হয়েছে, এবং ক্লাস 6 থেকে পার্মানেন্টলি হোলি ক্রস স্কুল কলেজ, ওকে, দেন মেডিকেলের আছে মেডিকেল, আর তারপরে সাইকিয়াট্রির উপরে ডিগ্রি নেওয়া, তারপরে নিউট্রিশনের উপরে ডিগ্রি নেওয়া, দেন সো আপনি এমবিবিএস করেছেন। জি জি, আমি এমবিবিএস করার পরে সাইকিয়াট্রিতে কেন গেলেন? সাধারণত আমাদের, আমি জানি না, এটা আমার পারসেপশন, ভুলও হতে পারে, আমাদের মানে মেডিকেল ফিল্ডে এই সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল যে এরিনাটা, এটা খুব একটা উর্বর না, আমি যদি ভুল না বলে থাকি। মানে এরকম একটা জায়গা আপনি কেন বেছে নিলেন এমবিবিএস করার পরে? আমি না এটা ঠিক জানি না, কিন্তু মানে আমার মেডিকেল ফার্স্ট ইয়ারে আমাকে আমার মানে বায়োকেমিস্ট্রি স্যার জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি হবে মানে শেষ করে। আমি বলেছিলাম যে আমি সাইকিয়াট্রিস্ট হব। এবং সাইকোলজি বা মানুষের মনটা, এটা না ছোটবেলা থেকে আমাকে খুবই একটা অদ্ভুত রকম ভালো লাগা দেয়। আমার মানুষ দেখতে খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই, এবং ওখান থেকে আস্তে আস্তে করে মানে আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে যদি আমি মেডিকেলে ঢুকতে না পারি তাহলে আমি অল্টারনেটিভলি সাইকোলজি পড়বো আমি ভার্সিটিতে, মানে আমি ওই জায়গায় আস্তে আস্তে করে যাব। অবশ্যই মানে আপনি যেটা বলছেন ব্যাকল্যাশের কথা, ওটা তো ছিলই, যে ছোটবেলা থেকে এত ভালো রেজাল্ট করে পড়াশোনা করাইছে, এত কিছু করাইছে, কেন তুমি এই সাবজেক্ট কেন তোমার জন্য? বাট স্টিল আমার ওটা ভালো লাগে, সো আমি ওখানেই গিয়েছি। এই সেক্টরটা আসলে কেমন ইন জেনারেলি? আমরা যারা পড়াশোনা করিনি ওই জায়গাটা নিয়ে, মানে আমরা সবাই বলি এভাবে কোট অ্যান্ড কোট পাগলের ডাক্তারি করা, বা বাংলাদেশের জায়গাগুলোতে এরকমভাবে বলা হয়, যদিও সেটা উচিত নয়। আসলে জায়গাটা কতটা ইন্টারেস্টিং? যেহেতু আপনার খুব আগ্রহ ছিল, আপনি পড়তে গিয়ে কিছু ফাইন্ড আউট করলেন যে খুব ইন্টারেস্টিং কিনা? মানে আমি যা ভেবে গিয়েছিলাম আমি দেখলাম এটা তার চেয়েও বেশি আনন্দের এবং আরো বেশি ফ্যাসিনেটিং। মানে আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার যেদিন ফার্স্ট আমার মনে আছে সাইকিয়াট্রিতে আমি পড়বো দেখে আমি একটা ক্লিনিকে ডিউটির জন্য গিয়েছি। সো বাসা থেকেই সবাই বলছিল যে এই ফার্স্ট টাইম যাচ্ছ, আসলে মানসিকভাবে অসুস্থ মানুষরা থাকবেন, একটু তোমার নিজের সেফটি এনশিওর করো বা এই জিনিসটা। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা না এত সুন্দর ছিল, প্রথম দিন আমার নাইট ডিউটি ছিল, আমি এটা কখনো ভুলবো না। একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট আন্টিটা আমাকে এত আদর করে এত সুন্দর করে কথা বলল, এবং পরবর্তীতে আমি জাস্ট মানে যখনই যেতাম আমার মানে খুব ভালো লাগতো, এবং আমার কাছে সবসময় মনে হতো যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে আমি যখন এই যে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, যাদেরকে আমরা বদ্ধমূল পাগল হিসেবে চিনি, আমি এক্সট্রিম কেসগুলোই বলছি, ওই মানুষগুলো আমার সাথে দেখা করার জন্য বসে আছে, গান শোনাচ্ছে, আমার সাথে কথা বলছে বা একটু আদর করছে, এই জিনিসগুলো কিন্তু অনেক বড় পাওয়া। এবং তাদের সাথে গল্প করেও না এত সুন্দর শান্তি এবং নির্মল একটা পবিত্র একটা অনুভূতি হয়, এটা আপনি একটা সুস্থ মানুষের সাথে গল্প করে ওই জিনিসটা পাবেন না। ওদের চিন্তার জগৎটা খুব সুন্দর। তাহলে প্রবলেমটা কোথায় ওদের? ওদের প্রবলেমটা যেটা হচ্ছে ডেফিনেটলি ওদের থট প্রসেসটার প্রবলেম হচ্ছে, ডিলিউশন তৈরি হয়ে যায়, একটা অবিশ্বাস্য চিন্তার জগতে থাকে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই, আপনি যখন ওদের সাথে ওষুধ দিচ্ছেন, ওরা আস্তে আস্তে করে নর্মাল হচ্ছে, আপনি ওদের থট চ্যালেঞ্জ করছেন না, ওদের সাথে আপনি সুন্দরভাবে কথা বলছেন, ওরা কিন্তু কথা বলবে। আমরা যেটা চিন্তা করি যে মানসিক অসুস্থ রোগী মানেই খুব অ্যাগ্রেসিভ হবে, পাগল হবে, এবং আপনি দেখবেন খুব কমনলি আমাদের কাছে যখন কেউ কথা বলতে আসে তখন কিন্তু বলে আমি কি পাগল নাকি, আমাকে কেন নিয়ে যাবা? জিনিসটা আসলে আমরা এভাবে পোট্রে করেছি। আমি যদি বলি যে আমাদের গল্পের বইগুলোতে বা সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে মিডিয়াতে এভাবে পোট্রে করা হয়েছে যে পাগল মানে ঝাঁপায় পড়বে, মারতে যাবে। বাট না, একটা বাইপোলার পেশেন্টও আপনাকে ঝাঁপায় পড়ে মারতে আসবে না, বা একটা বদ্ধ পাগল আপনাকে ঝাঁপায় পড়ে মারতে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওকে থ্রেটেন্ড ফিল না করাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওর সাথে কোনো কনফ্লিক্টে না যাবেন। হ্যাঁ, ওরা একটুতেই উত্তেজিত হয়ে যায়, কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ রোগী থাকে, কিন্তু ওদেরকেও কিন্তু আস্তে আস্তে, যেহেতু আমি এই লাইনে আছি, ডিল করার একটা ওয়ে থাকে, এবং আস্তে আস্তে করে ওদের সাথে তখন কানেক্ট করা যায়। সো এটাই আমি বললাম যে ওই জগৎটা না খুব মজার, এবং মানুষের মন নিয়ে পড়াশোনা করতে গিয়ে, আমি কালকে আমার কালিগের সাথে কথা বলছিলাম, তো উনি বলছিলেন যে আমরা এখনো মানুষের মন পুরোটা তো জানি না, খুব অল্প একটু জায়গা হয়তো বুঝতে পারি এখন। মানে আপনি প্রত্যেকটা রোগী এক একটা নতুন নতুন গল্প। সো আমার খুব ভালো লাগে আসলে, খুবই ফাইন। জানার ইচ্ছা থাকলে তো ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো ওই পড়াশোনা নিয়ে, একাডেমিক পড়াশোনা নিয়ে আপনি যখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকান, তখন আপনার কাছে কি মনে হয় যে কত পার্সেন্ট লোক সুস্থ আছে আমাদের দেশে? এখানে তো ভাই আর যে রিসেন্টলি একটা মানে ডেটা হলো, আমাদের মেন্টাল হেলথ ডে ছিল, বলছিল যে 3 কোটি মানুষের ভেতরে হচ্ছে কি বেশ সংখ্যক মানুষই আসলে মানসিকভাবে অসুস্থ। এবং আমরা আসলে ঠিক আমার ডেটাটা মনে নেই, বেশ বড় একটা অ্যামাউন্টই অসুস্থ, এবং ওভাবে চিকিৎসার অ্যাক্সেসটা তারা নিচ্ছে না বা পাচ্ছে না। সো সাফার করে যাচ্ছে, কারণ আমাদের আসলে অপ্রতুল চিকিৎসক বা সাইকোলজিস্টও এখানে অপ্রতুল,
এবং আসলে আমি না আসলে ঠিক অসুস্থ বলতে পারি না, আমার কিছু ক্ষেত্রে খুব মায়া লাগে ভাইয়া মানুষগুলোকে দেখলে। কারণ কি, ছোটবেলা থেকে আমাদের মেন্টাল মডেলটা না এরকম করে তৈরি করা, এবং যখন আমি এভাবে চিন্তা করি, আউট অফ দ্য বক্স যদি ভাবতে যাই, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমাকে ছোটবেলা থেকে আসলে এমনভাবে প্রসেস করা হচ্ছে, চিন্তা করানো হচ্ছে, এটা না আমিও ব্লেম দিতে পারবো না। এবং এটা হয়তো আল্লাহর একটা নিয়ামত আমার উপরে যে আমি আউট অফ দ্য বক্স অনেক কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি যখন সাইকিয়াট্রি, ইসলাম এই দুটোকে কম্বাইন করলাম, প্লাস আমি পাশাপাশি নিউট্রিশনের এই ফিল্ডটা যখন আনলাম, আমার কাছে তখন মনে হলো যে আসলে আগে যে একটা মানুষকে আমি বলতে পারতাম যে আপনি তো বুঝতেই পারতেছেন না, বা আপনি খুব ন্যারো মাইন্ডের, বা আপনার মানে পার্সপেক্টিভ বদলানো উচিত, ওই জিনিসটা এখন আমি বলতে পারি না। কারণ যখন একটা ঘটনা ঘটে, ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়, আমি ওনার পার্সপেক্টিভটাও বুঝতে পারছি, আরেকজন যিনি ওনার নামে কমপ্লেন করছে আমি ওনার পার্সপেক্টিভটাও বুঝতে পারছি। কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু মানুষ আসলেই দুষ্ট থাকে, এরা আলাদা, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওই যে একটা প্রসেসের ভিতর দিয়ে মডেলড হয়ে আসছে। সো যখন আসলে পার্সপেক্টিভটা বোঝা যায়, তখন না আপনি আসলে উত্তেজিত হবেন না, তখন আপনি চুপচাপ ওনার সাইকোলজি বুঝে, যদি এটা মনে করি যে এটা রাইট টাইম, রাইট প্লেস এবং সে রাইট পার্সন তাকে বলার জন্য, তখন আমি তাকে বলি। আর কিছু মানুষকে আসলেই দেখা যায় যে আমি বলে রাখি, জীবনে চলার পথে আমি জানি এই মানুষটা কোনো একদিন দাঁড়াবেও, মনে করবে যিনি আমাকে এই কথাটা বলছিল। আর কিছু মানুষ যখন বুঝি যে না, বলার দরকার নেই, তাকে আমি বলি না। কাজে এটাই যে এখন যখন এই এরিয়াটা নিয়ে কাজ করি, তখন না আমি আসলে ঠিক বলতে পারি না যে মানুষগুলো অসুস্থ, অস্থির, কারণ এরা অ্যাকচুয়ালি সাফারার এবং এরা অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্ট। এর জন্য এদেরকে আমি কখনোই মানে বিরক্ত ভাবটা আনতে পারি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একেবারে যদি পেশেন্টের জায়গাতে যাই, যারা আপনাদের কাছে যান, তাদের মোটা দাগে একটা অভিযোগ আছে, আমি যাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে আসলে মানসিক রোগের চিকিৎসা যারা করেন তারা আসলে তেমন কিছুই করেন না। এটা হচ্ছে তাদের প্রথম কমপ্লেইনের জায়গাটা। এবং দ্বিতীয় যে উত্তরটা তারা দেন সেটা হচ্ছে তারা কয়েকটা ঘুমের ওষুধ দেন, যেটা কি আমরা সারাদিন ঘুমিয়ে থাকি কিন্তু কোনো ডেভেলপ হয় না। আসলে কি সেক্টরটা এরকম? এখন তো আসলে সায়েন্স প্রগ্রেস করছে, নিউয়ার টেকনোলজি আসছে, নিউয়ার ড্রাগস আসছে। আগে আসলেই ইনফ্যাক্ট আমি যদি বলি, আমিও যখন পড়াশোনা শুরু করছি তখনও কিন্তু আস্তে আস্তে মেডিসিনগুলো আসছে, কিছু থার্ড জেনারেশন মেডিসিন চলে আসছে বেশ ভালো রকমেরই। কিন্তু আমরা যদি আমাদের বাবা মার সময়টাতে যাই বা আমাদের স্যারদের সময়ে যাই, তখন বেসিক্যালি মেডিসিনগুলো কিছু ক্ষেত্রে ওরকম ছিল। বাট এখন যখন আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল্ড তৈরি হয়েছে এবং এখন অনেক মেডিসিন আছে যেখানে আপনি ওই জম্বি লাইক ফিলিংটা হবে না, সারাদিন পরে পরে ঘুমাবেন না, বা এই যে শুধু মেডিসিন দিয়ে আমরা ছেড়ে দিই, এই জায়গাটা আসলে এখন আর আমরা ওভাবে প্র্যাকটিস করি না। আমরা এখন যেটা চেষ্টা করি যে একটা হলিস্টিক লাইফস্টাইল। আর আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি ডেফিনেটলি আমার মানে পেশেন্টরা, আমি অলওয়েজ এটা মেনটেন করার ট্রাই করি যে ন্যূনতম ওষুধ আমি আপনাকে দিব, ইনভেস্টিগেশন না লাগলে আমি আপনাকে দিব না, বাট পাশাপাশি আমি আপনার ফুড হ্যাবিট, আমি আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করবো। আপনার মানে কারণ কি, আমি এটা জানি আপনার সবসময় লম্বা ওষুধ খেতে ভালো লাগবে না। সো আমি যদি পারি, আমি কেন আপনার ফুড হ্যাবিটটা বদলানোর মাধ্যমে আপনার ব্রেনকে কিছু স্টিমুলেশন দিয়ে আমি এটাতে হেল্প করবো না, কারণ সবার তো আসলে সিভিয়ার লেভেলে ডিপ্রেশন থাকে না, সিভিয়ার এংজাইটি থাকে না। সো আমি এটা আমরা বলি, আমি প্রিচ করি যে আপনার যদি মাইল্ড টু মডারেট লেভেলের ডিপ্রেশন, এংজাইটি বা মাইল্ড টু মডারেট লেভেলের সাফারিং বা স্ট্রেস, বার্নআউট থাকে, এটা আপনি উইদাউট মেডিসিন এটা কিওর করতে পারবেন। এটা আমার সমসাময়িক যেসব সাইকিয়াট্রিস্টরা আছেন বা নতুন যারা আসছেন তারা সবাই কিন্তু এটাতে বিশ্বাস করেন। এটা নিয়ে আমি খুব আশাবাদী। এবং যাদের খুব সিভিয়ার লেভেলে কিছু ক্ষেত্রে মেডিসিন ডেফিনেটলি লাগবে, যেমন স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা আরও খুব সিভিয়ার মানে একবার সুইসাইডাল থটস বা ডিপ্রেশন, ওই সব মোমেন্টে আমরা আসলে শুধু সাইকোথেরাপি বা আমি এই যে আদার্স যে সেক্টরগুলো আমি ঠিক করব, ওগুলো আমি করতে পারবো না, তখন আমাকে মেডিসিনে একটু যেতেই হবে। এবং কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হয়, কখনো কখনো রিহ্যাবিলিটেশনটাও প্রয়োজন হয়ে পড়ে। লাইক আপনি যে ডিজিজগুলোর কথা বলছেন, এগুলো তো হয়তো ইন ডিটেইলে আমাদের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই, বাট আমি যদি মোটা দাগে ধরেই নেই যে মানসিক রোগের সর্বোচ্চ পর্যায়ে এগুলো, তো সেগুলোতে যারা ভিকটিম তাদের তো একদিন এটা হয় না বা হুট করে এটা হয় না। লাইক আমি যদি বলি আমার শরীরে হঠাৎ করে জ্বর চলে এসছে, মানসিক রোগটা তো হঠাৎ করে হয় না, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং খুব শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সো আপনি ওকে মেডিকেট করলেন,
আপনি ওকে কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে নিলেন, কিন্তু ওই লাইফস্টাইল যদি চেঞ্জ না হয় তাহলে তো ডেফিনেটলি সে কিওর হবে না। সেক্ষেত্রে রাইট, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা কিভাবে কাজ করেন? ওই যে ভাই যেটা আমরা করি যে আমরা সাধারণত যে সিভিয়ার লেভেলে মেন্টাল হেলথ ডিসঅর্ডারে আমরা ফার্স্টে মেডিসিন দিয়ে তাকে হচ্ছে স্টেবল করি, দেন আমরা তার হচ্ছে লাইফস্টাইল যে মডিফিকেশন যেটা আমরা বলি বা রিহ্যাবিলিটেশন বলি, সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা, ফ্যামিলিয়াল সাপোর্ট সেট করা, আবার হচ্ছে গিয়ে সোশ্যালি সে কীভাবে অ্যাডাপ্ট করবে বা নর্মাল লাইফে ফিরবে, এগুলো ব্যাপারেও আমরা অ্যাকচুয়ালি তাদেরকে তখন সাইকোথেরাপি বলেন বা তাদেরকে যে কাউন্সেলিংটা প্রয়োজন ওটা আমরা করতে থাকি যেভাবে করতে হবে। বাট এটা সত্যি কথা ভাইয়া যে মেন্টাল হেলথের সেক্টরটা বাংলাদেশে এখনো অনেক পেছানো, এবং আপনি এটা ঠিকই বলেছেন, এটা তো একদিনে হয় না। এবং আপনি একটু আগে আমাকে প্রশ্ন করলেন না যে আসলে যদি স্কিজোফ্রেনিয়া একটা পেশেন্ট আপনার সাথে এত ভালো ব্যবহার করে তাহলে সমস্যা কোথায়, এবং এইটাই ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক ক্ষেত্রে ওনারা ওনাদের সিমটম মাস্ক করতে পারেন, হাইড করতে পারেন। একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট জলজ্যান্ত, মানে তার একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে উনি ঘুরছেন, যেটাকে আমরা ডিলিউশন বলি বা হ্যালুসিনেশন হচ্ছে, আপনার সাথে আছে 5 বছর 6 বছর, আপনি টের পাচ্ছেন না, কারণ আপনি বেসিক্যালি জানেন না এই অসুখটা নিয়ে। আপনি শুধু ফিল করেন যে দেয়ার ইজ সামথিং রং, আমি কেন কানেক্ট করতে পারি না, মানে সমস্যাটা কোথায় তার। বাট আপনি আছেন একেবারে, যখন সে যে অ্যাগ্রেসিভ হয়ে গেল, আমি যেটা বললাম যে থট চ্যালেঞ্জ করে ফেলছে বা একেবারে লিমিট পুশ করে ফেললো, অ্যাগ্রেসিভ হলো, তখন নিয়ে আসে এখন দেখেন তো ডাক্তার সাহেব কি অবস্থা, খুব খারাপ হয়ে গেছে, বা ও তো সুইসাইডাল অ্যাটেম্প করে বসেছে, বা ও তো ওকে মারতে চলে গিয়েছিল, দেখেন তো কি হচ্ছে, তখন এক্সট্রিম কেসে আসে। এবং যখন ওই যে আমরা কাউন্সেলিংটা করি, সাইকো এডুকেশনটা দিচ্ছি, যারা সাপোর্টিভ ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং ওনারা নিতে পারেন। কিছু ক্ষেত্রে আসলে একটা সামাজিকভাবে লজ্জার জায়গা থাকে, লুকানোর জায়গা থাকে, ওখানে দেখা যায় যে ওই পেশেন্টগুলোকে খুব সাফার করতে হয়। অনেককে আমি জানি যাদের আসলে ট্রিটমেন্টটা দরকার, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা সাইকিয়াট্রি জায়গা থেকে তাদের ট্রিটমেন্টটা দরকার, কিন্তু তারা যাচ্ছেন না, কারণ এই যে লিগ্যাল পার্সপেক্টিভে তাদের এটা ডকুমেন্টেড থাকবে। কোনো না কোনো সময় সে মানসিকভাবে ট্রিটমেন্ট নিয়েছে, এটা আমাদের ভালোভাবে দেখা হয় না আমাদের সমাজে। এই এই পারসেপশনের জায়গাগুলো তো পরিবর্তন করা খুবই, এটা একটা কাইন্ড অফ ট্যাবুর মতো, খুবই ডিফিকাল্ট না আসলে? এগুলো নিয়ে আপনারা ব্রডার পার্সপেক্টিভে কখনো কাজ করার বা আমাদের ন্যাশনালি কাজ করার কোনো প্ল্যান বা কোনো সুযোগ কি আছে আসলে এই যে থটগুলো চেঞ্জ করার? এই যে আমরা কিন্তু আস্তে আস্তে কথা বলছি, ভোকাল হচ্ছে, এবং ন্যাশনাল বিভিন্ন ফোরামে এই যে মেন্টাল হেলথের যে প্রয়োজনীয়তাটা এটা নিয়েও কথা বলছে, কাজ করা হচ্ছে, এবং আস্তে আস্তে করে মানুষ সচেতন হচ্ছে। বাট এখানে একটা জিনিস এটা ঠিক ভাইয়া, যেমন ধরেন একটি লিগ্যাল কেসগুলো যেটা বললেন, লেটস সে ডিভোর্সের একটা কেস, হ্যাঁ, বাচ্চার কাস্টডি কে নিবে, ওই কেসগুলোতেও কিন্তু এখানে আমরা মানে পুরো অনেক বেশি দেখি যে ডক্টর আমি যে আপনার কাছে আসছি এটা কোনো প্রমাণ আমি রাখতে চাচ্ছি না, কারণ আমি আমার বাচ্চার কাস্টডিটা হারিয়ে ফেলবো। সো এই জায়গাগুলো তো আসলে ভ্যালিড, যখন আপনি অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ মেন্টাল হেলথে সাফার করছেন, কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আছে, কিছু ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়া বা কিছু ক্ষেত্রে আরও সিভিয়ার ডিসঅর্ডার, তখন হয়তো আসলে মানে আপনি নিরাপদ প্যারেন্ট না, আবার আরেকজন যিনি প্যারেন্ট সেও হয়তো অন্য দিক থেকে অনিরাপদ, কিন্তু আপনি হয়তো তুলনামূলক নিরাপদ। সো এরকম বিভিন্ন আসলে টানাপোড়েন অলিগলি থেকে যায়। সো সবসময় যে আসলে আমি বলবো যে এটা খুব ক্ষতিকর এমন না, কিছু সময় আসলে প্রয়োজন হয়, বাট এটা ঠিক এই ট্যাবুগুলো ভাঙা উচিত। এবং অনেক ক্ষেত্রে পেশেন্টরা আসেন ভাইয়া এবং খুব ভয়ে ভয়ে আসেন, যেন ওই যে তাকে কোথাও লক করা হচ্ছে নাকি, তাকে কোথাও ফলো করা হচ্ছে নাকি, তারা খুবই প্রাইভেসি মেনটেন করে খুব হাই সিকিউরিটি নিয়ে দেন ওনারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করার চেষ্টা করেন। এরপরও এটা ভালো। কোনো পেশেন্ট বা কেউ যখন আপনার কাছে যায়, একটা হচ্ছে যে পারপাসটাকে আপনারা সেট করে দেন, নাকি তার ভেতর থেকে আপনারা বিল্ড করার চেষ্টা করেন, লাইক ওর জীবনের পারপাসটা কি হতে পারে সেই দিকেই ওকে মোটিভেট করা, সেই দিকে ওকে কাউন্সেলিংটা দেয়া? কি করেন আপনারা আসলে পারপাস ফাইন্ড আউট করার জন্য? বা যদি ফাইন্ড আউটের জায়গা নাও আসি, এটার একটা হলিস্টিক অ্যাপ্রোচ কি হতে পারে, আপনি কি বলেন? এই জায়গাটায় ভাই আমরা কখনো কারো উপরে কিছু ইম্পোজ করব না, কারণ কি প্রত্যেকটা মানুষ আলাদা। সো আপনার রেসিপিটা পুরোটা আলাদা হবে, আপনার প্রেসক্রিপশনটা আলাদা হবে। আমি আপনার ছোটবেলা থেকে আপনার পুরোটা জানার চেষ্টা করব, এবং এই যে আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে করে মানে দেখছি, আমি আপনার এমএসসিটা করছি, মেন্টাল স্টেট এক্সামিনেশন করছি, আমি আপনাকে বোঝার চেষ্টা করছি, আপনার স্ট্রেংথ আপনার উইকনেসটা আমি আস্তে আস্তে জানছি। তখন আপনাকে হেল্প করার জন্য আপনি যেটাতে কমফোর্টেবল থাকবেন ওই অনুযায়ী আমরা একটা লাইফের পারপাস, আমি ঠিক বলবো না, কিন্তু আমি 2, 3, 4, 5টা প্ল্যান আপনার সামনে রাখতে থাকবো, এবং একটা সময় যেটা মিলে যায় তখন না চোখ কথা বলে ওঠে, এবং এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে ঠাস করে একটা চেঞ্জ আসে, এই চেঞ্জটাই আমার দেখতে খুব ভালো লাগে। সো ওটা থেকে পারপাসটা আস্তে আস্তে করে পেয়ে যায়। প্রান্তিক পর্যায়ের একটা মানুষ সে যদি অসুস্থ হয়, আমরা তাকে মোটা দাগে এইভাবে চিনি পাবনার পাগলা গারদ, এছাড়া তার কাছে আর কোনো অপশন থাকে বলে মনে হয় না। কবিরাজ, রাইট, আরেকটা অপশন কবিরাজ।
কিন্তু আমাদের মতো যারা মোটামুটি পরিচিত বা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি বা হায়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন, তারা হয়তো একটা গ্রুপ অফ পিপল কাউন্সেলিংয়ের জন্য যান। তার মানে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে আসলে ঢেলে সাজানোর একটা সুযোগ বোধহয় আছে, এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং এটা শুধু আমার আপনার বিষয় না, এটা আমার মনে হয় আজকে শত শত লক্ষ লক্ষ মানুষের বিষয়। সামহাও আমাদের এথিক্যাল কম্পাসের জায়গাটা আমরা ব্রেকডাউন করছি খুবই রাফ ওয়েতে, এবং এটার যে কনসিকুয়েন্সেস সেটা আমরা কেউই চিন্তা করছি না। আমাদের মনে হয় এগুলো নিয়ে এখন বেশি বেশি কথা বলা উচিত, এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। ফ্রি উইল আমরা চর্চা করি বা যাই কিছু করি না কেন, এটার আসলে টার্গেট কি বা এটার মাধ্যমে আমি আসলে কোথায় পৌঁছাতে চাই, আমি জীবনের যেই পার্সপেক্টিভটাই আমার লাইফে আনি না কেন, সেটার এন্ড অফ দ্য রেজাল্ট কি সেটা যদি আমার না জানা থাকে, তাহলে সেই সাময়িক আনন্দ আমার মনে হয় ভয়ঙ্কর রকমভাবে বিপর্যয় ডেকে নিয়ে আসবে জীবনে। মুনমুন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যক্তিগত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।